আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 নম্বর করে 1 × 6 = 6। নাম্বার এতে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয় মকরক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে আছো। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে আছি। নাম্বার বিতে দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর গভীরতম হ্রদ, দীর্ঘতম পর্বত শ্রেণী না উচ্চতম স্থান। তো দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। এরপর হচ্ছে নাম্বার সিতে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী, পানামা খাল না পক প্রণালী। তো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? উত্তর হবে এখানে পানামা খাল। নাম্বার ডিতে লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় মার্বেল, ব্যাসল্ট না বেলে পাথর। তো লাভা জমাটবদ্ধ হয়ে মার্বেল সৃষ্টি হয়। তো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিও কিন্তু দেওয়া থাকবে। তাহলে পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। নাম্বার ইতে কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল, বিন্যাস না বিস্তৃত। তো কর্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। নাম্বার এফ উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 12 কিমি, 16 কিমি না 15 কিমি। তো উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে ঘন্টায় 16 কিলোমিটার। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা। তো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। এরপর হচ্ছে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, লু না বোরো। তো রকি পার্বত্য অঞ্চলের যে উষ্ণ স্থানীয় বায়ু তাকে বলা হয় চিনুক। পঞ্চ হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো মিশিগান, হুরন না সুপিরিয়র। তো পঞ্চ হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 14 = 14। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে 1 × 6 = 6। নাম্বার এতে নিঃসারী শিলার উদাহরণ ড্যাশ। তো নিঃসারী শিলার উদাহরণ লিখবে ব্যাসল্ট। নাম্বার বি ডোলড্রামস দেখা যায় ড্যাশ বরাবর। তো ডোলড্রামস দেখা যায় নিরক্ষীয় অঞ্চল বরাবর। নাম্বার সি হচ্ছে এখানে মৌসুমি বায়ু হলো ড্যাশ। তো মৌসুমি বায়ু হচ্ছে সাময়িক বায়ু। নাম্বার ডি পৃথিবীর কষাইখানা বলা হয় ড্যাশ শহরকে। পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগো শহরকে। এরপর হচ্ছে দেখো উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ ড্যাশ। তো উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে সেন্ট লরেন্স। ড্যাশ অঞ্চল ড্যাশ হ্রদ অঞ্চলের প্রধান পশু খাদ্য। হে, ক্লোভার এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান পশু খাদ্য। এরপর সাধারণত নিম্ন উচ্চতার মেঘ থেকে ড্যাশ সম্ভাবনা দেখা যায়। তো সাধারণত নিম্ন উচ্চতার মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। লা প্লাটা নদীর মোহনাকে ড্যাশ বলে। লা প্লাটা নদীর মোহনাকে বলা হয় রিও ডি লা প্লাটা। পরের প্রশ্ন এক কথায় উত্তর লিখতে হবে 1 × 6 = 6। নাম্বার এতে বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম কি? তো বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম রেনগজ। দক্ষিণ আমেরিকার কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? তো দক্ষিণ আমেরিকার কুইটো শহরকে চিরবসন্তের শহর বলা হয়। এরপর দেখো উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। উত্তর লিখবে এখানে কলম্বিয়া। এরপর হচ্ছে পশুর লোমযুক্ত চামড়াকে কি বলে? তো পশুর লোমযুক্ত চামড়াকে বলা হয় ফার। কানাডীয় সিল্ড অঞ্চলের দুটি হ্রদের নাম লিখুন। এখানে উত্তর হচ্ছে গ্রেট বিয়ার আর হচ্ছে আথাবাস্কা। নাম্বার এফ হচ্ছে কোন শিলাগঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? তো গ্রাফাইট শিলাগঠিত ভূমিরূপ গোলাকার হয়। একটি সংঘাত শিলার উদাহরণ দাও। উত্তর লিখবে ব্রেকিসিয়া। এরপর হচ্ছে নাম্বার এইচ ITCZ কি? এখানে উত্তর হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়কে বলা হয় ITCZ। কিউমুলাস হলো একটি বজ্রমেঘ, শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে অশুদ্ধ। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটাও লিখবো অশুদ্ধ। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও 1 × 2 = 2। তো এখানে কস্তম্ভে দেওয়া আছে মেঘের সৃষ্টি 4 o'clock রেন, শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ। আর খস্তম্ভে দেওয়া আছে পরিচালন বৃষ্টি, ট্রপোস্ফিয়ার, ডাকোটা আর হচ্ছে আর্জেন্টিনা। তো দেখো এটাকে আমরা মেলাচ্ছি। প্রথমে দেওয়া আছে মেঘের সৃষ্টি, এটা হবে ট্রপোস্ফিয়ার। এরপর নাম্বার বি হচ্ছে 4 o'clock রেন, এটা পরিচালন বৃষ্টি, অপশন 2 এর সঙ্গে মিলবে। নাম্বার সিতে শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ, এটা হচ্ছে আর্জেন্টিনা, অপশন 4 এর সঙ্গে মিলবে। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর থেকে 2-3টি বাক্য উত্তর দাও। যে কোনো 4টির উত্তর লিখতে হবে। 2 × 4 = 8, অর্থাৎ প্রশ্নের মান 2 নম্বর করে, ঠিক আছে। 4 × 2 = 8 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয় এবং কেন?
তো দেখো চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, কারণ কি না যখন উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ শুষ্ক দ্রুত চলমান চিনুক বাতাস তুষার আচ্ছাদিত এলাকার উপর দিয়ে যায়, তখন বরফ প্রায় গলে যাওয়ার আগে বাষ্প হয়ে যায়। এই বাতাসগুলি কয়েক ঘন্টার মধ্যে সহজেই 1 ফুট তুষারকে বাষ্পীভূত করতে পারে। এই কারণে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়। নাম্বার বি হচ্ছে ধোঁয়াশা বলতে কী বোঝো। এখানে উত্তর লিখবে শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশিয়ে এক বিষ বাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়, একে ধোঁয়াশা বলে। নাম্বার সিতে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। তো মিচিগান নদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না, এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। নেক্সট হচ্ছে নাম্বার ডিতে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। তো ক্যাটাবেটিক বায়ু কি না, পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত থাকলে শীতল পার্বত্য ঢালের উপরি অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা পর্বতের ঢাল বরাবর উপত্যকায় নেমে আসে। পার্বত্য অঞ্চলের এইরূপ রাত্রিকালীন নিম্নমুখী শীতল বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে। নাম্বার ই হচ্ছে টিকা লেখন গ্র্যান্ড ক্যানিয়ন। দেখো গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এর ভিতরে পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য হচ্ছে 446 কিলোমিটার। 4 নম্বর দেখে অনধিক 5টি বাক্য উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 4 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে কানাডিয়ান সিল্ড অঞ্চল কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত, এর কারণ কি। তো দেখো কানাডিয়ার সিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণগুলো হচ্ছে 1 নম্বর এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমস, চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 2 নম্বর কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। এরপর হচ্ছে নাম্বার 4, সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে সিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে। এগুলো হচ্ছে কানাডীয় সিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ। এরপর হচ্ছে নাম্বার বিতে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। তো পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনবাত ঢালে আসে, তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নিচে নামতে থাকে তার উষ্ণতা তত বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে, ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়। এই জন্য অনবাত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। নাম্বার সি, কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা এবং কেন বলা হয়। তো দেখো উত্তর আমেরিকা প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। প্রেইরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তর গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। নাম্বার ডি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন। তো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির প্রধানত 3টি কারণ রয়েছে। নাম্বার 1 হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের সারা বছর সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। 2 নম্বর এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়। আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয়ে উপরে উঠে যায়। 3 নম্বর হচ্ছে এই ঊর্ধ্বমুখী বায়ু পৃথিবীর আবর্তন গতির ফলে নিরক্ষ রেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। তো এইগুলো হচ্ছে কারণ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ। নাম্বার এফ, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। দেখো এটা হচ্ছে ঘূর্ণবাত এবং এটা হচ্ছে প্রতিভ ঘূর্ণবাত। তো প্রথম পার্থক্য, এদের কেন্দ্রের চাপ হিসাবে পার্থক্য লিখছি আমরা। ঘূর্ণবাতে কেন্দ্রে চাপ কম থাকে আর প্রতিভ ঘূর্ণবাতে কেন্দ্রে চাপ বেশি থাকে। এরপর বায়ুর দিক, উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হয় এই ঘূর্ণবাত বায়ু, আর উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয় প্রতিভ ঘূর্ণবাত। বায়ুর গতিবেগ কীরকম, ঘূর্ণবাতের বায়ুর গতিবেগ প্রতিভ ঘূর্ণবাত অপেক্ষা বেশি
আর প্রতিপক্ষ ঘূর্ণবাদের বায়ুর গতিবেগ কম হয়। বৃষ্টিপাত কীরকম হয়? প্রতিপক্ষ ঘূর্ণবাদে প্রচুর বৃষ্টিপাত হয়, আর ঘূর্ণবাদে প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রতিপক্ষ ঘূর্ণবাদে বৃষ্টিপাত হয় না। মেঘাচ্ছন্নতা কীরকম? না, ঘূর্ণবাদের ক্ষেত্রে কী হয়? আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে। প্রতিপক্ষ ঘূর্ণবাদের ক্ষেত্রে আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে। এরপরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে মিশে যায়, বায়ুতে গিয়ে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটে থাকে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। তো এরপর দেখবো আমরা, দেখো এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের একটা চিত্র, ঠিক আছে। সাধারণত কী হয়, সমুদ্র বা জলভাগ থেকে বায়ু জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে কী হয়, মেঘে পরিণত হয় ঠান্ডা হওয়ার ফলে। তারপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়, ঠিক আছে, ভূপৃষ্ঠে সেই বৃষ্টি পতিত হয়। এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের একটা চিত্র, তোমরা পারলে চিত্রটি আঁকবে। এরপর 5 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্ন নাম্বার 5 করে 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন? তো দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। লোহা, কয়লা ও খনিজ তেলের সাহায্যে এই অঞ্চলের লৌহ ইস্পাত ও অন্যান্য কাঁচামাল ভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে। 2 নম্বর রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য। খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট গন্ধক, পটাশ, ফসফেট ইত্যাদি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্যের কারণে এই অঞ্চলের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি রাসায়নিক শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। পরের পয়েন্ট হচ্ছে 3 নম্বর কৃষিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল কৃষিকাজে খুব উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষিকাজের প্রসারের ফলে এখানে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের তথা ময়দা, মদ, চিনি এবং ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। 4 নম্বর বনজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির কাঠ ও অন্যান্য বনজ কাঁচা মাল এর সাহায্যে এই অঞ্চলে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও রেয়ন শিল্পের উন্নতি ঘটেছে। 5 নম্বর প্রাণীজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান পশুপালন অঞ্চল। এই অঞ্চলে অধিক দুগ্ধ উৎপাদনকারী জার্সি গরু, মেষ, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয়। তাই এই অঞ্চলের প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে ডেয়ারি ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ। এরপর নাম্বার বিতে নিয়ত বায়ু প্রবাহকে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। তো নিয়ত বায়ু প্রবাহ প্রধানত হচ্ছে 3 প্রকার, একটা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। এরপর যে কোনো একটি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, তো আমরা আয়ন বায়ু সম্পর্কে লিখছি। প্রথম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চ চাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফ্রেলের সূত্রানুসারে একটু ডান দিকে বেঁকে যায়, এর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। এরপর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেটিও ফ্রেলের সূত্র অনুসারে একটু বাঁ দিকে বেঁকে যায়, এই বায়ু প্রবাহের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। নেক্সট হচ্ছে দেখো আমার নাম্বার সিতে প্রশ্ন হচ্ছে বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তো বায়ু চাপের তারতম্যের কারণগুলি হচ্ছে নাম্বার 1 বায়ুর উষ্ণতা। বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ বায়ুর চাপ হ্রাস পায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়, আবার বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হওয়ায় ঘনত্ব বাড়ে, সুতরাং বায়ুর চাপ বৃদ্ধি পায়। উভয় মেরু অঞ্চলেই অতিরিক্ত ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি হয়। 2 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, ফলে এই বায়ুর চাপও কম। এজন্য যেসব অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয়। অপরদিকে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ু শুষ্ক হয় ও সেখানে উচ্চচাপ বিরাজ করে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, কিন্তু মেরু অঞ্চলে জলীয় বাষ্পের অভাবে বায়ুর চাপ অনেক বেশি। 3 নম্বর হচ্ছে কোনো স্থানের উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় ততই বায়ুস্তরের গভীরতা বা ঘনত্ব ও ওজন কমে যায়, এর ফলে বায়ুর চাপ হ্রাস পায়। এজন্য দুটি স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর চাপের তারতম্য হয়, যেমন পৃথিবীর আবর্তনের গতিবেগ 2 মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে
মেরুবৃত্ত প্রদেশে বেশি, ফলে মেরুবৃত্ত প্রদেশের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। এর ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব। ভূপৃষ্ঠের ওপর সর্বত্র বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা সমান নয়। ভূপৃষ্ঠে যে জায়গায় বায়ুমণ্ডলের গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ বেশি, আবার যে অঞ্চলে বায়ুর গভীরতা কম সেখানে বায়ুর চাপ কম হয়। 6 নম্বর হচ্ছে জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা আর্দ্র ও হালকা হয়, তাই সেই আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক থাকে বলে ভারী হয়, এই বায়ুর চাপও বেশি। তো এইগুলো হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণ। নেক্সট হচ্ছে নাম্বার ডিতে, ভূপ্রকৃতির তারতম্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায় লেখো এবং একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে 4টি ভাগে ভাগ করা যায়। পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, মধ্যভাগের সমভূমি অঞ্চল, কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি, আর হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি। এরপর আমাদের যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে, আমরা লিখছি এখানে পশ্চিমে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা এটা সম্পর্কে। এই অংশটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই কর্ডিলেরা আরও দক্ষিণ দিকে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত। এরপর আমরা লিখছি দেখো, প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর পাত এবং উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এর মধ্যভাগ চওড়া ও দুটি প্রান্ত ক্রমশ সরু হয়েছে। এখানকার প্রধান পর্বতশ্রেণী কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে যার উচ্চতা 6190 মিটার, এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। এখানকার প্রবাহিত প্রধান নদীগুলি হল ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি। এগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ওকে ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিও দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।